আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এর দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসটা দেখার আগে প্রথম ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আজকের ক্লাসটা অনেক ইজি মনে হবে। আর এটা যেহেতু ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস দুইটা চ্যাপ্টারের কম্বিনেশন, একটা হলো ক্যাপিটাল বাজেটিং, শুধু ক্যাপিটাল বাজেটিং, আর একটা হলো রিস্ক অ্যানালাইসিস। তো দুইটা আলাদা আলাদা চ্যাপ্টার। এটা প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে আছে, রিস্ক অ্যান্ড রিটার্ন এবং ক্যাপিটাল বাজেটিং। তো আলাদা চ্যাপ্টার আলাদাভাবে ক্লাস করানো আছে, যেগুলো বিস্তারিত সেখানে আলোচনা করা আছে। আজকে যেহেতু দুইটা চ্যাপ্টার একসাথে অনেক বড় হয়ে যাবে যদি বিস্তারিত আবার আলোচনা করি, করাই আছে যেহেতু সেগুলো আপনারা দেখে নিতে পারেন। প্লেলিস্টটা দেওয়া আছে ইউটিউবে আমার চ্যানেলে, শুধু রিস্ক অ্যান্ড রিটার্ন এবং শুধু ক্যাপিটাল বাজেটিং। তো আজকে যে অঙ্কটা করাবো এটা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ারে, এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এসেছিল 2018-তে। প্রশ্নে বলছে ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন অফ দ্য 3 মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। তো এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, আবার ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টও থাকতে পারে। প্রজেক্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হলো পরস্পর বর্জনীয় বা বর্জনশীল প্রকল্প। যদি তিনটা প্রজেক্ট থাকে এ বি সি, তিনটা প্রজেক্টের ভেতরে তিনটাতে যদি লাভ হয়, এটাতে 4 টাকা হলো, এটাতে 5 টাকা হলো, এটাতে 6 টাকা, তাহলে তিনটাতে লাভ হলো। কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টে যে কোনো একটা নিতে হবে, পরস্পর বর্জনীয় বা বর্জনশীল, একটা নিয়ে সবগুলো বর্জন করতে হবে। তাহলে যেটাতে বেশি লাভ হবে তুলনামূলকভাবে সেটাই আমরা নিব। তো একটা নেওয়া যাবে। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হলে দেখতে হবে যে কোনটাতে কোনটাতে লাভ হয়। যদি সবগুলোতে লাভ হয় তাহলে সবগুলোই নেওয়া যাবে, স্বাধীনভাবে আমরা নিতে পারবো। তিনটাতে লাভ হচ্ছে, তিনটাই আমরা নিব প্রজেক্ট। কিন্তু এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলছে, সে কারণে একটা প্রজেক্ট নিতে হবে। এরপর আসি, আরো বিস্তারিত আলোচনা করা আছে ওই ক্যাপিটাল বাজেটিং এর ক্লাসে। তারপরে প্রশ্নে দেয়া আছে প্রজেক্ট এ বি সি, এরপরে দেয়া আছে এনসিও, নেট ক্যাশ আউটলে, প্রাথমিক যে ব্যয়গুলো হয় সেটা হলো এনসিও। এরপর সিএফবিটি দেয়া আছে, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এরপর লাইফ, এরপর হলো ট্যাক্স। তারপর কোম্পানিজ রিস্ক অ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন ইজ অ্যাজ ফ্লো। এরপরে ছকে দেওয়া আছে লেস দেন 1 ইয়ার, 8%, 1 to 3 ইয়ার এখানে দেওয়া আছে হচ্ছে 12%, 12%, এবং 3 to 5 ইয়ার্স এখানে 14%, অ্যাবভ 5 ইয়ার্স, 5 ইয়ার্সের উপরে 15%। এগুলো হচ্ছে পিভিপি নির্ণয় করে, এখানে পিভিপির ইয়ারের উপর ভিত্তি করে এই পার্সেন্ট গুলো নিতে হবে, যেগুলো ক্লাসে অঙ্ক করার সময় আলোচনা করা হবে আরো, তখন বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর ফাইন্ড আউট দ্য প্রফিটেবল প্রজেক্ট। প্রফিটেবল যেগুলো লাভজনক ফর দ্য কোম্পানি, কোম্পানির জন্য লাভজনক প্রজেক্টটা ফাইন্ড আউট করতে হবে, নিতে হবে বা নির্ণয় করতে হবে অঙ্ক ক্যালকুলেশন করে। তিনটা প্রজেক্ট যেহেতু, তিনটাই তো আর নেওয়া যাবে না, যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, পরস্পর বর্জনশীল, একটা নিতে হবে, সবগুলো বাদ দিতে হবে। তাহলে আমাদের তিনটা প্রজেক্টে দেখে যেটা লাভজনক একটা নিব আমরা। তো যে কোনো প্রজেক্টে লাভ লস যাচাই করার জন্য আমাদের এনপিভি করতে হবে। আর এনপিভি করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের প্রশ্নে সাপ্লাই দিয়েছে হলো, প্রজেক্ট হলো তিনটা। প্রজেক্ট এ একবারই টাকা দেয়া আছে, সিএফবিটি 5 ইয়ার্স, 5 বছরের জন্য। তাহলে 5 বছরে যেহেতু একই টাকা, আগের অঙ্কগুলোতে ক্যাপিটাল বাজেটিং এর সিএফবিটি বা সিএফএটি প্রত্যেক বছরে ভিন্ন ভিন্ন ছিল। ক্যাশ ফ্লো
এক বছরে ছিল 10,000, এক বছর 20, 30, এভাবে ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু আজকের এই অঙ্কটাতে 40,000 টাকা 5 বছর, 5 বছরে প্রত্যেক বছরে 40,000 টাকা করে। তাহলে ক্যাশ ফ্লোটা প্রত্যেক বছর সমান। এর নিয়মটা সামান্য একটু আলাদা, পি ফ্যাক্টর বের করার জন্য নিয়মটা আলাদা, আর সবকিছু সেম। আর এটা আর এ ডিআর, রিস্ক অ্যাডজাস্টেড রেট অফ রিটার্নের অঙ্ক। প্রশ্নে প্রথম দেয়া আছে হলো প্রজেক্ট। প্রজেক্ট আমাদের তিনটা। প্রজেক্ট হলো এ, বি আর হলো সি, তিনটা প্রজেক্ট। এ এ হলো 1 থেকে 5 বছর সময়, বি হলো 1 থেকে 6 বছর, আবার সি হলো 1 থেকে 5 বছর। এটা হলো ইয়ার, 5 ইয়ার লাইফ দেওয়া আছে, 5 ইয়ার্স, 6 ইয়ার্স এবং 5 ইয়ার্স। এরপর দেওয়া আছে সিএফবিটি, সিএফবিটি। এখন আমাদের সিএফবিটি দেয়া থাকলে আমরা জানি ডিপ্রিসিয়েশন বের করতে হয়। ডিপ্রিসিয়েশনের সূত্র হলো ডিইপি, ডিপ্রিসিয়েশন সমান, প্রত্যেকটা প্রজেক্টের ডিপ্রিসিয়েশন বের করতে হবে, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ হচ্ছে এন বা লাইফ, বছরের সংখ্যা। এখন প্রজেক্ট হলো ফর প্রজেক্ট এ, এখানে সূত্রে খালি এর মানগুলো বসাতে হবে। কস্ট হলো এনসিও, যেটা সেটাই হলো কস্ট। ব্যবসার ক্ষেত্রে প্রথমে যে টাকা বিনিয়োগ করা হয় সেটা হলো নিট ক্যাশ আউটলে, ব্যবসায় থেকে যেগুলো প্রথমেই চলে যায়। এনসিও সেটা হলো কস্ট বা এনসিও। এর ক্ষেত্রে এনসিও দেওয়া আছে হলো 1 লক্ষ টাকা। সেলভেজ ভ্যালু দেওয়া আছে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এটা সেলভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে যন্ত্রপাতি ক্রয় করে সে যন্ত্রপাতি অনেক বছর বা যে যতদিন সময় ব্যবহার করার পর যন্ত্রপাতি থেকে আবার যে টাকাটা পাওয়া যায়, নষ্ট যন্ত্রপাতি বা যন্ত্রপাতির বিভিন্ন পার্টস, সেগুলো বিক্রি করে যে টাকাটা পাওয়া যায় সেটা হলো সেলভেজ ভ্যালু। সেলভেজ ভ্যালু এখানে দেওয়া নাই, 0। নাম্বার 10, বছরের সংখ্যা 5, 1 লক্ষকে 5 দিয়ে ভাগ করলে 20,000 টাকা। এটা প্রজেক্ট এর জন্য ডিপ্রিসিয়েশন বের হলো। ডিপ্রিসিয়েশন হলো প্রত্যেক বছরের খরচ। 1 লক্ষ টাকাতে যদি মেশিন কেনে একটা, তাহলে প্রত্যেক বছরে 5 বছর মেশিনটা থেকে আয় হবে, প্রত্যেক বছরে তাহলে 20,000 টাকা করে ব্যয় হচ্ছে মেশিনের উপর। এভাবে 5 বছর 20,000 টাকা করে ব্যয় করলে মেশিনের দাম হচ্ছে 1 লক্ষ টাকা। তারপর হবে ক্যাশ ফ্লো, যেগুলো সিএফবিটি, এটা হচ্ছে আয়। তাহলে প্রত্যেক বছর 20,000 টাকা খরচ করে আয় হয়েছে 40,000 টাকা করে। সিএফবিটি 5 বছর এভাবে 40,000 টাকা করে আয় হয়েছে, যার ভেতরে ট্যাক্সও অন্তর্ভুক্ত, কারণ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পূর্বের আয়। তাহলে এখানটা ট্যাক্স দিলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হবে। তা আমাদের যে কোনো অঙ্ক করার জন্য সিএফএটি প্রয়োজন। আমরা সিএফএটি বের করব, তারপরে আরো যা করতে বলে সেগুলো করব। তো ডিপ্রিসিয়েশন এরটা বের হলো। ডিপ্রিসিয়েশন বির একই সূত্র। বির জন্য এনসিও দেওয়া আছে 1,20,000 মাইনাস 0, 1,20,000, 1,20,000 মাইনাস হলো 0। এন হলো এখানে 6 বছর, তাহলে 1,20,000 কে 6 দিয়ে ভাগ করলে টাকা হচ্ছে 20,000। সির ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন 1,20,000 মাইনাস 0, এখানে সময় দেওয়া আছে 5 বছর। 1,20,000 কে 5 দিয়ে ভাগ করলে
24,000 টাকা, টাকা 24,000, সরি। এখন ডিপ্রিসিয়েশন গুলো আমরা লিখবো। সিএফবিটি দিয়ে আছে, আগে সিএফবিটি গুলো লিখে নেই। 40,000, 50,000, এটা হলো 45,000। ডিপ্রিসিয়েশন, পরের ঘর ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন বের হলো প্রজেক্ট এতে হলো 20,000, প্রজেক্ট বিতে হলো 20,000, প্রজেক্ট সিতে 24,000। এ হলো ডিপ্রিসিয়েশন। তাহলে আমরা এনসিও একবারে বিনিয়োগ করলাম। এনসিও হলো কস্ট, ব্যয় বা বিনিয়োগ। একবারে বিনিয়োগ করলাম যন্ত্রপাতির জন্য 1,00,000 টাকা। প্রজেক্ট বি তে যন্ত্রপাতির জন্য বিনিয়োগ 1,20,000, সিতে 1,20,000। তাহলে 1,00,000 টাকা প্রথমটা বিনিয়োগ করলে প্রত্যেক বছরে 20,000 টাকা করে ডিপ্রিসিয়েশন। তাহলে এক বছরে 20,000 টাকা খরচ করে এক বছরে 40,000 টাকা আসতেছে। এখানে 5 বছরের তথ্য দেয়া নাই, কারণ 5 বছরে একই টাকা, একই ডিপ্রিসিয়েশনও একই। 40,000 টাকা এটা সিএফবিটি, এটাও 5 বছরে আসবে 40,000 টাকা করে। তাহলে 5 বছর এখানে 5 বার 40,000 টাকা করে তো লেখার প্রয়োজন, একবারে সে কারণে লিখে দিচ্ছে। যদি ভিন্ন ভিন্ন হতো ক্যাশ ফ্লো, যে এক বছর 40,000 টাকা আসলো, আরেক বছর আসলো 50,000 টাকা, আরেক বছর 60,000 টাকা, তাহলে ভিন্ন ভিন্ন ভাবে লেখা হতো। তাহলে আমাদের কাজ হলো মেইন, প্রজেক্ট দেওয়া থাকবে, সিএফবিটি দেওয়া থাকবে, আমরা ডিপ্রিসিয়েশন করতে হবে। সিএফবিটি দেওয়া থাকলে ডিপ্রিসিয়েশন করতে হবে। ডিপ্রিসিয়েশনের নিয়ম এইভাবে সূত্র দিয়ে ডিপ্রিসিয়েশন বের করলাম। সিএফবিটি থেকে এখন ডিপ্রিসিয়েশন বাদ দিব। তাহলে আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি। ইবিটি হচ্ছে এখানে 20,000 টাকা, এখানে 30,000 টাকা, এখানে হলো 45 ভেতর থেকে বাদ দিলে 21,000 টাকা। এগুলো হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। আর্ন হলো ট্যাক্স দেওয়ার পূর্বে। ক্যাশ ফ্লো, 20,000 টাকা খরচ করলাম এক বছরে, 40,000 টাকা লাভ হলো, 40,000 টাকা বিক্রয় হলো বা টাকা পাওয়া গেল 20,000 থেকে 40,000। তাহলে এই 20,000 কি 40,000 ভেতরেও আছে, তাহলে 40,000 ভেতর থেকে 20,000 বাদ দিলে এই 20,000 কি শুধু লাভ, আবার এর ভেতর ট্যাক্স দিতে হবে। তাহলে ট্যাক্স দেওয়ার আগে শুধু লাভ হলো 20,000, এখানে শুধু লাভ 30,000, এখানে শুধু লাভ হলো এই প্রজেক্টে 21,000। এরপর ইবিটি, এখন আমরা দিব হলো ট্যাক্স। সরকারকে ট্যাক্স দিতে হবে এট দ্য রেট 50%, 50%। 50% যদি এই টাকার ট্যাক্স দেই, আয় হয়েছে 20,000, 50% ট্যাক্স দিলে 10,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। 30,000-এর 50% মানে অর্ধেক, 15,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। 21,000 টাকা, এর অর্ধেক হলো 10,500 টাকা। 10,000, 10,500 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। ট্যাক্স দেওয়ার পরে যা থাকবে সেটা হলো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরের আয়, ইএটি। ইএটি হচ্ছে 20,000 10,000 বাদ দিলাম, এখন আর থাকে কত 10,000। এই 10,000 শুধু লাভ, এখানে আর কিছু দিতে হবে না, এটা কোম্পানির একদম শুধু লাভ। এখানে খরচও নাই, ট্যাক্সও নাই, বাদ দিয়ে শুধু লাভ হলো। তাহলে 10,000 এখানে থাকবে হলো 15,000, এখানে হচ্ছে 10,500। এই হলো ইএটি। ইএটি করার পরে এর পরের ঘর হলো সিএফএটি, সিএফএটি। এগুলো আমরা করলাম শুধু ট্যাক্সটা দেওয়ার জন্য, ভাগ ভাগ করে বের করলাম। এখন আবার সিএফবিটি যেরকম এক জায়গায় ট্যাক্সও ছিল, আয়ও ছিল, সবই ছিল, আবার বিক্রয় যে টাকা খরচ করছি সে টাকাও ছিল এর ভেতরে। তাহলে এখন যে টাকা খরচ করছি, আমরা 10 টাকাতে যদি কোনো পণ্য কিনি, কিনে 2 টাকা লাভ করলে 12 টাকা বিক্রি করলাম। এই 12 টাকার ভেতরে 10 টাকাতে খরচ করছি, কিনছি, 10 টাকাও আছে আবার লাভও আছে। তাহলে লাভ আর খরচ মিলে তো টাকাটা আসে, আমার কাছে আসবে, তাহলে 12 টাকা আসবে। ক্যাশ ফ্লোটাও টাকা আসবে আমাদের কাছে, যেটা আয় হলো আবার যেটা ব্যয় করা হলো। ডিপ্রিসিয়েশন আর আয় মিলে হলো 30,000 টাকা। তাহলে 30,000 টাকার ভিতরে
20,000 টাকা আমরা 1 বছরে ব্যয় করেছি প্রজেক্ট এতে, আর 10,000 টাকা আয় হলো। 20 আর 10 মিলে 30,000 টাকা এখন আমাদের কাছে আছে। এই 30,000 ভেতরে আয়ও আছে, আবার যেটা খরচ করা হলো, ইনভেস্ট করা হলো, বিনিয়োগটাও আছে। এরপর হচ্ছে আবার সিএফএটি বি প্রজেক্টের জন্য। বি প্রজেক্টের 20,000 15,000, তাহলে হলো 35,000। এরপরে সি 24,000 আর হচ্ছে 10,500, তাহলে 34,500। 34,500 সিএফএটি 34,500 এই পর্যন্ত করলে এরপরে আমাদের দেখতে হবে হচ্ছে এখানে একটা বাড়তি নিয়ম দিয়েছে, যেটা হলো রেট দেয়া আছে। আমাদের প্রশ্নে কোনো রেট দেয়া নেই। কস্ট অফ ক্যাপিটাল বা মূলধনের ব্যয়, যে রিকোয়ার রেট অফ রিটার্ন, এরকম একটা রেট দেয়া থাকতো, সেটা এখানে দেয়া আছে হচ্ছে বছরের উপর ভিত্তি করে। যদি বছর 1 বছরের চেয়ে কম সময় হলে তাহলে 8%, তারপর 1 বছর থেকে 3 বছর পর্যন্ত 12%, 3 বছর থেকে 5 বছর 14%, 5 বছরের চেয়ে ওপরের দিকে যত সবগুলোর জন্য 15%। তো এখন আমাদের এই বছর এখানে পিভিপি বের করতে হবে। পিভিপি হলো পে ব্যাক পিরিয়ড। যে টাকা খরচ করলাম এই টাকাটা আবার ফেরত পেতে কত সময় লাগতে পারে, কয় বছর লাগতে পারে। 5 বছর তো আমরা এখানে আয় হবে 5 বছর, এখান থেকে 5 বছর আয় 20,000 টাকা কতদিন লাগতে পারে আসতে। পিভির জন্য একটা রেট লাগবে, তো পিভিপি না করলে রেটটা পাওয়া যাচ্ছে না, যেহেতু স্টকে রেট দেয়া আছে, তো পিভিপি করে রেটটা নিতে হবে। এখন পিভিপি 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 এর সূত্র হলো ক্যাশ ফ্লো প্রত্যেক বছর সমান থাকলে, ক্যাশ ফ্লো প্রত্যেক বছর 40,000 টাকা করে 5 বছর, আর যদি অসমান হতো তখন সূত্র আলাদা, যেগুলো প্রথম ক্লাসে বিস্তারিত ভাবে ওই ক্লাসে পাবেন, ওখানে আলোচনা করা হয়েছে, বা ক্যাপিটাল বাজেটিং এর ক্লাসগুলো আপনারা দেখে আসতে পারেন। তো আর ক্যাশ ফ্লো প্রত্যেক বছর সমান হলে সূত্র হচ্ছে এনসিও, এনসিও ভাগ হলো সিএফএটি। এখন আমরা যদি প্রজেক্ট এর জন্য করি, প্রজেক্ট এর জন্য এনসিও হচ্ছে 1 লক্ষ টাকা, সিএফএটি বের হলো 30,000 টাকা। তাহলে 30 দিয়ে 1 লক্ষকে ভাগ করলে 3.33 ইয়ার্স। তাহলে 3.3 ইয়ার্স পেব্যাক পিরিয়ড। পিভিপি হলো পেব্যাক পিরিয়ড। এই যা আমরা ইনভেস্ট করলাম, ডিপ্রিসিয়েশন প্রজেক্ট এতে প্রত্যেক বছর 20,000 টাকা ইনভেস্ট করলাম, এই টাকা ফেরত আসতে যা ইনভেস্ট করছি সর্বমোট 1 লক্ষ টাকা ইনভেস্ট করছি। 1 লক্ষ টাকা ইনভেস্ট করার পর এটা ফেরত আসতে যে সময়টা লাগবে সেটা হলো পেব্যাক পিরিয়ড। তো আমরা যেহেতু প্রত্যেক বছর 40,000 টাকা করে পাচ্ছি, তাহলে 1 লক্ষ টাকা 3 4 12, 1,20,000 টাকা আছে 3 বছরে। তাহলে প্রথম প্রজেক্টে 3.33, এই 3 বছর আর একটু বেশি সময় নিয়ে এটা লাগবে হচ্ছে পিভিপি প্রজেক্ট এর জন্য। প্রজেক্ট এর যা ইনভেস্ট করা হলো সেটা ফেরত আসতে এই সময় লাগবে। এরপর হলো প্রজেক্ট বি। প্রজেক্ট বি এর এনসিও দেওয়া আছে হচ্ছে 1,20,000। 1,20,000 কে সিএফ এটি বের হয়েছে 35,000। 35,000 দিয়ে ভাগ করলে আসে 3.43 ইয়ার্স। এই দ্বিতীয় প্রজেক্টের টাকা উঠে আসতে সময় লাগবে 3.43, মানে 3.5 বছরে একটু কম। প্রজেক্ট সি, প্রজেক্ট সি তে ইনভেস্ট করা হয়েছে 1,20,000 এনসিও।
এরপর সিএফএটি হলো 34,500। 34,500 দিয়ে 1 ভাগ করলে আসে 3.48 ইয়ার্স। তাহলে পিভিপির হিসাব করলে সবচেয়ে কম সময়ে টাকা উঠে আসছে প্রজেক্ট এতে, তার চেয়ে বেশি সময় লাগছে বিতে, তার চেয়ে বেশি সময় লাগলো আবার সিতে। কারণ আমরা কোনো একটা জায়গায় টাকা রাখবো, ওই টাকাটা যত তাড়াতাড়ি আমাদের উঠে আসবে, লাভ হবে, লাভ সহ যত তাড়াতাড়ি উঠে আসবে ততই আমাদের জন্য সুবিধাজনক বা লাভবান হবো আমরা। তাহলে পিভিপি 3টা প্রজেক্টের বের হলো। এখন পিভিপির উপর হিসাব করে আমাদের পার্সেন্ট নিতে হবে। পিভি ফ্যাক্টর প্রথম দেয়া আছে 3.33 ইয়ার্স, তাহলে এটা 3 বছর থেকে 5 বছরের ভেতরে পড়ে। পার্সেন্ট হবে তাহলে 3 থেকে 5 বছর ভেতরে এটা 14%। এটার পার্সেন্ট হবে 14%। এটাও একই 3 থেকে 5 এর ভেতরে, তাহলে এটাও 14%। এরপর হচ্ছে এটা 3.4848, তাহলে এটাও 3 থেকে 5 এই সময়ের ভেতরে, 3 to 5 ইয়ার্স, তাহলে এটাও 14%। সবগুলোই 14%। রিকোয়ার রেট অফ রিটার্ন বা কস্ট অফ ক্যাপিটাল, মূলধনের ব্যয়। আমরা যেই টাকাটা, এই মানটা হলো কিসের, এটা হচ্ছে আমরা যে টাকাটা ইনভেস্ট করলাম 1,20,000 টাকা, এই টাকাটা এই প্রজেক্টে ব্যয় না করে অন্য কোথাও ব্যয় করলে 14% লাভ পেতাম। তাহলে সময়ের সাথে এখানে পার্সেন্ট গুলো দেওয়া আছে, সেখান থেকে আমরা শখ থেকে এগুলো পার্সেন্ট নিলাম। তাহলে সবগুলোর জন্য 14%। এখন আমাদের করণীয় হচ্ছে এনপিভি করতে হবে। এনপিভি করার জন্য পিভি ফ্যাক্টর লাগবে, আর একটা হলো টোটাল পিভি, টিপিভি। এনপিভি এর সূত্র হলো টিপিভি মাইনাস এলসিও, তাহলে এটা পিভি ফ্যাক্টর লাগবে। পিভি ফ্যাক্টর আর একটা হলো পিভি। পিভি ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর, ডিসকাউন্ট ফ্যাক্টর ডিএফ। তাহলে পিভি ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর যে কোনো একটা বললেই হবে। কোথাও ডিসকাউন্ট ফ্যাক্টর লেখা থাকতে পারে, আবার কোথাও পিভি ফ্যাক্টর লেখা থাকতে পারে কোনো বইয়ে। এখন আমাদের পিভি ফ্যাক্টর বের করতে হবে। আমরা আগে পিভি ফ্যাক্টর যেভাবে বের করেছি, এবার পিভি ফ্যাক্টর বের করার নিয়ম আলাদা। এখন বের হলো 14%, সবগুলোর জন্য 14%। আমরা আগে আসল যে রিকোয়ারমেন্টটা করতে বলছে সেটা হলো এনপিভি। এনপিভি এর মান সূত্র হলো টিপিভি মাইনাস এনসিও। টিপিভি করতে হবে এপিভি সবগুলো যোগ করে। তো আগে আসি হচ্ছে পিভি ফ্যাক্টর বের করা। পিভি ফ্যাক্টর বের করার জন্য এবার একটা নতুন সূত্র আছে, পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টরের সূত্র হচ্ছে 1 minus 1 divided 1 plus r to the power n ডিভাইডেড হচ্ছে r। এটা হলো পি ফ্যাক্টরের সূত্র। পি ফ্যাক্টরের দুইটা সূত্র। যদি ক্যাশ ফ্লো প্রত্যেক বছর আলাদা আলাদা হয় তাহলে পি ফ্যাক্টরের আগে সূত্রটা, আর যদি এভাবে প্রত্যেক বছর একই হয় ক্যাশ ফ্লো, প্রত্যেক বছর 40,000 টাকা করে, এরকম করে 5 বছর 40,000 টাকা করে ক্যাশ ফ্লো, তাহলে এই সূত্রটা দিয়ে পি ফ্যাক্টর করতে হবে। তো আমরা এখানে যা আছে শুধু আর এর মানটা আর এন এর মানটা বেশি, আর সব 1। আমরা এখানে প্রজেক্ট এর জন্য যদি বের করি, প্রজেক্ট এর পি ফ্যাক্টর হচ্ছে 1 minus 1 divided 1 plus r। আর বের হয়েছে পিভি করার মাধ্যমে, আর বের করেছি 14%।
তাহলে 0.14, 14% কে পার্সেন্ট ক্যালকুলেশন করলে 0.14 হয়। এন, প্রজেক্ট এ এর এন এর মান হচ্ছে বয়স, সময়সীমা 1 থেকে 5 বছর। আবার আরেকবার 0.14। এটা যদি ক্যালকুলেশন করি 1 মাইনাস 1 ডিভাইডেড নিচে 1.14, 1.14 একসাথে যোগ 1.14 পাওয়ার হলো 5। আমরা এটা পাওয়ার 5 করে, এগুলো বেসিক ক্যালকুলেশন, এগুলো করে নেবেন, করে 0.14 দিয়ে একে ভাগ করব। এরপরে উপরে পুরোটা ক্যালকুলেশন করলে মান আসে হচ্ছে 0.481 ভাগ হচ্ছে 0.14। এটা দিয়ে এক ভাগ করলে আসে 3.435, 3.435। এটা হচ্ছে পি ফ্যাক্টর এ এর জন্য। এ এর হলো 3.435। ঠিক এই সূত্রের মাধ্যমেই এখানে তেমন পার্থক্য নাই, সবগুলোর জন্য 14%। পার্থক্য হচ্ছে প্রজেক্ট বি তে এখানে 6, এন এর সময় হলো 6, প্রজেক্ট সি তে যেখানে যা সময় দিবে, যদি 7 বছর দেয় তাহলে 7 দেবো, এন এর মান। এভাবে পার্থক্য শুধু এইটুকুই, এন এর মানটা আমরা দিব। তাহলে এন এর মান এখানে 6 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে বের হবে হচ্ছে প্রজেক্ট বিতে পি ফ্যাক্টর আসবে হচ্ছে 3.889, 3.889। এটা হচ্ছে প্রজেক্ট বি। প্রজেক্ট সি তে পি ফ্যাক্টর আসে হচ্ছে, ওই প্রজেক্ট সি তে সময় হলো 5 বছর, এন এর মান এখানে 6 দিলে 5 দিলে ওই আগের মতোই 3.435 আসে, 3.435। তাহলে আমরা এখানে পি ফ্যাক্টর গুলো বসাই, বিতে 3.889, সিতে 3.435। এখন পি ফ্যাক্টর আর হচ্ছে সিএফএটি, এই দুইটা গুণ করলে আসবে হচ্ছে পিভি, প্রেজেন্ট ভ্যালু। পি ফ্যাক্টর হচ্ছে কোনো টাকা, এটা তো ভবিষ্যৎ মূল্য, আমরা ব্যয় করলাম তারপরে আয় হবে, তো ব্যয় করাটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। আবার ভবিষ্যতে যেটা আয় হবে সেটা তো কিছু সময় পার হওয়ার পরে আয় হবে, ইনভেস্ট করা মাত্রই তো আয় হবে না। তাহলে সময় পার হওয়ার পরে যেটা ভবিষ্যৎ মূল্য, তাহলে এই মূল্যকে, ভবিষ্যৎ মূল্যকে পি ফ্যাক্টরের মাধ্যমে গুণ করে বর্তমান মূল্যে নিয়ে আসাই হচ্ছে পি ফ্যাক্টরের কাজ। তাহলে 30,000 কিন্তু 1 বছরের ক্যাশ ফ্লো। আর এটার সাথে 3.435 গুণ করলে বর্তমান মূল্য আসে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 1,02,990, 1,02,990। এটা হচ্ছে বর্তমান মূল্য। তারপরে আমরা 1 লক্ষ টাকা ইনভেস্ট করছিলাম, যেইভাবে লাভটা হলো সেটার বর্তমান মূল্য যদি করি 1,02,000 আসে, তাহলে লাভের পরিমাণ একটু বেশি আছে আমাদের টাকার তুলনায়, এটা বোঝাচ্ছে এটা দিয়ে। এরপর হচ্ছে প্রজেক্ট বিতে, 35,000 আর 3.889 গুণ করলে আসে হচ্ছে 1,36,115, 1,36,115। এরপরে প্রজেক্ট সি 34,500 গুণন হচ্ছে 3.435, 3.435 গুণ করলে 1,18,439, 1,18,439। এটা হচ্ছে প্রজেক্ট সিতে পিভি বা সম্পূর্ণ পিভি যোগ করে টিভিভি আসে। এখন আসি এনপিভি। এনপিভি এর সূত্র এখন বসাবো মানগুলো শুধু। এখানে পিভির সব টোটাল যোগ করা হয়েছে, এটা 5 বছরের। তাহলে টিপিভি হচ্ছে 1,00,000
2990 মাইনাস এনসিও, এনসিও হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা বিনিয়োগ করে 1 লক্ষ টাকার যে লাভগুলো হয় সে লাভগুলো যদি আমরা আবার বর্তমান মূল্যে নিয়ে আসি 1,02,990 টাকার লাভ হয়। 1 লক্ষ টাকার চাইতে বেশি লাভ হচ্ছে। তাহলে আমাদের এখানে বিয়োগ করলে 2,990, এটা হলো প্রজেক্ট এ, প্রজেক্ট বি, প্রজেক্ট সি। প্রজেক্ট বিতে টিপিভি 1,36,115, 1,36,115 মাইনাস এনসিও, নিট ক্যাশ আউটলে দেয়া আছে হচ্ছে 1,20,000, 1,20,000 বাদ দিলে থাকে হচ্ছে টাকা, এগুলো টাকা লিখতে হবে। আমার যদি কোথাও মিস্টেক হয় বা ক্যালকুলেশনে মিস্টেক হলে, মেইন হচ্ছে নিয়ম, ক্যালকুলেশনে মিস্টেক হতেই পারে, সেগুলো আপনারা ঠিক করে নেবেন কোথাও যদি মিস্টেক হয়েও থাকে। এখন এটা বাদ দিলে থাকে হচ্ছে 16,115। এরপরে প্রজেক্ট সিতে টিপিভি বের হয়েছে 1,18,000, 1,18,439 মাইনাস এনসিও এখানে দেওয়া আছে এটার 1,20,000, 1,20,000, 1,20,000 এখানে বাদ দিলে এটার আসে হচ্ছে মাইনাস, বাদ দিলে 1,561, 1,561 টাকা এটা মাইনাস। এখানে 1,20,000 টাকা ইনভেস্ট করে যে পরিমাণ লাভ দিয়েছে এখানে, তার চেয়ে ওই লাভের তুলনা করে যদি বর্তমান মূল্যে নিয়ে আসি ওই লাভটা, তাহলে 1,18,000 টাকা, 18,439 টাকার ইনভেস্টের লাভ দিয়েছে 1,20,000-এ। তাহলে আমরা এখানে বেশি বিনিয়োগ করছি কিন্তু লাভের পরিমাণ একটু কম দিয়েছে। আবার 1,20,000 টাকা ইনভেস্ট করে যে লাভ দিয়েছে সেটা 1,36,115 টাকার লাভ, তাহলে আমরা বেশি লাভ পেয়েছি এখানে। তাহলে প্রজেক্ট বিটা বেশি নেয়া আর লাভ হচ্ছে এটাতে, আবার এটাতে লাভ হয়েছে কিন্তু আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট যেহেতু যেকোনো একটা নিতে হবে, তাহলে এটা তো লাভ হয়নি, মানে এটা বাদ দিতে হবে। এই দুটাতে লাভ হচ্ছে কিন্তু এই দুটার ভিতরে যেটা বেশি লাভ সেটা নিতে হবে। 16,115 টাকা, এটা প্রজেক্ট বি। তো আমাদের প্রথমে এখন বলছে হলো ফাইন্ড আউট দ্য প্রফিটেবল প্রজেক্ট ফর দ্য কোম্পানি। তাহলে লাভজনক প্রজেক্টটা ফাইন্ড আউট করো। তো আমরা ফাইন্ড আউট করবো, ডিসিশন দিব হচ্ছে এখন প্রজেক্ট বি। ডিসিশন, ডিসিশন project B is more profitable. Project B is more profitable. Project B হলো বেশি লাভজনক বা সুবিধাজনক, বিকজ কারণ its NPV, কারণ এটার NPV is highest, এটার NPV সর্বোচ্চ। দেন এটার NPV বেশি দেন আদার্স প্রজেক্ট। প্রজেক্ট বি ইজ মোর প্রফিটেবল, প্রজেক্ট বি হচ্ছে বেশি লাভজনক, বিকজ কারণ এটার ইটস এনপিভি, এটার এনপিভি ইজ হাইয়েস্ট, সর্বোচ্চ, দেন
আদার্স প্রজেক্ট, অন্যান্য প্রজেক্টের চাইতে। তো আজকের মতো এই পর্যন্তই।